কি এক অসাধারণ প্রাসাদ, যা দীর্ঘদিন পর মাটির নিচ থেকে খুঁড়ে বের করা হয়। প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্তর। প্রাচীন বৌদ্ধ ভিক্ষুরা এই কক্ষগুলোতেই থাকতেন। হাজার বছর পরে এসেও রোদ, ঝড়, বৃষ্টি সবকিছু উপেক্ষা করে ইটগুলো নিজের অবস্থানে নিজের সেই লালচে কালারটাও ধরে রেখেছে। এখান থেকেই পাওয়া গিয়েছিল প্রাচীন আমলের বৌদ্ধ মূর্তি, বিভিন্ন ধরনের মুদ্রা ও অন্যান্য সরঞ্জাদি। ভাঙাগড়া আর চড়ানিটার মধ্য দিয়েই প্রাচীন আমল থেকেই গুরুত্বপূর্ণ বহন করে আছে এই বাংলা। কখনো গুপ্ত, কখনো পাল, আবার কখনো সুলতানি, মোগল কিংবা ইংরেজ, বিভিন্ন সময় বিভিন্ন শাসক দ্বারা শাসিত হয়েছে। বিভিন্ন রাজবংশের সময় গড়ে তোলা হয়েছে বিভিন্ন অবকাঠামো। প্রাচীন রাজারা নিজেদের রাজ্য পরিচালনার জন্য গড়ে তুলেছে বিশাল বিশাল অট্টালিকা, কিন্তু কালের বিবর্তনে সেই ভবনগুলো হারিয়ে গেলেও রয়ে গেছে তার ধ্বংসের চিহ্ন। হ্যাঁ, আমি এমনই এক প্রাসাদ ভবনের কথা বলছি, যা রাজধানী ঢাকার সাভারে অবস্থিত, যেটি ছিল এক সময়ের একটি রাজ্যের রাজধানী। ছিল অসংখ্য মানুষের কোলাহল, আর এই প্রাসাদ ভবনের ভিতরে ছিল বৌদ্ধ মন্দির। প্রায় 1300 বছর পূর্বে গড়ে ওঠা প্রাসাদ ভবনটি এখন ধ্বংসের চিহ্ন বহন করছে। রয়ে গেছে ভবনের নির্মিত ইট, পাথর, চুন সুরকি আর কক্ষগুলোর চিহ্ন। 90 দশকের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর খনন কাজের মাধ্যমে এখান থেকে পেয়েছিল প্রাচীন ব্রোঞ্জ, স্বর্ণ মুদ্রা সহ বৌদ্ধ মূর্তি। মাটির তলদেশ থেকে খুঁড়ে বের করা হয়েছিল বৌদ্ধ ভিক্ষু কক্ষ। সাভার বাস স্ট্যান্ড থেকে মাত্র 650 মিটার দূরে অবস্থিত রাজা হরিশ্চন্দ্রের প্রাসাদ বা ডিভি। রাজা হরিশ্চন্দ্রের প্রাসাদ ভবনের একদম কাছাকাছি চলে আসছি। দেখুন যে দূর থেকেই সেটি দেখা যাচ্ছে। নিরাপত্তা বেষ্টনী ভেদ করে খুব সুন্দরভাবে উপলব্ধি করা যাচ্ছে। দীর্ঘদিন মাটির নিচে চাপা পড়ে থাকার কারণে এটিকে স্থানীয়রা মাটি চাপা রাজার বাড়ি হিসেবেও চিহ্নিত করে। 90 দশকে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর এটিকে মাটির তলদেশ থেকে খুঁড়ে বের করে। এটি হচ্ছে প্রধান প্রবেশদ্বার। অপর সাইডেও আরো একটি প্রবেশদ্বার রয়েছে, তবে সেটি বিশেষ প্রয়োজনে ব্যবহার করা হয়। সম্প্রতি এই জায়গাটি নিরাপত্তা বেষ্টনীর চাদরে ঢেকে রাখার জন্যই কিন্তু এই প্রবেশদ্বারটি এভাবে নির্মাণ করা হয়েছে। বন্ধুরা, আমি এটির ভিতরে প্রবেশের পর একটি বিষয় বুঝতে পারছি না, যে একটি রাজার বাড়িতে প্রবেশ করতে হলে তো বিশাল একটি প্রবেশ গেট থাকবে। এছাড়াও এটির চারিপাশে খুবই কঠোর নিরাপত্তার জন্য সেই নিরাপত্তা বেষ্টনীয় থাকবে। এই রাজার বাড়ি প্রবেশের সময় আমি কিন্তু এগুলো কিছুই দেখতে পেলাম না। রাজা হরিশ্চন্দ্র যেখানে ছিলেন একজন সর্বেশ্বর রাজ্যের রাজা, আর তার রাজপ্রাসাদ ছিল এটি। এখানে এটি এর পাশেই রয়েছে সেই এই সর্বেশ্বর রাজ্যের বৌদ্ধ ধর্মের সেই কেন্দ্রস্থল, অথচ এটির চারিপাশ দিয়ে কোনো বেষ্টনী নেই এটির ভিতরে প্রবেশের জন্য কোনো সেই বিশাল প্রবেশ গেট। আমি এখন প্রাসাদ ভবনের একদম উপরের স্তরে প্রবেশ করব এবং ঘুরে ঘুরে প্রাসাদ ভবনটি দেখাবো। তবে তার পূর্বে কিভাবে এই প্রাসাদ ভবনটি গড়ে তোলা হলো সেটির কিছু সংক্ষিপ্ত ইতিহাস আমরা জেনে আসি। ঐতিহাসিকদের মতে রাজা হরিশ্চন্দ্রের রাজ্য প্রতিষ্ঠার বিবরণ অস্পষ্ট, তবে যতটুকু ধারণা করা হয় যে তিনি পাল রাজবংশের ক্যাডেট শাখার সদস্য ছিলেন। তার পূর্বপুরুষেরা যখন গৌড়ে ছেড়ে বরেন্দ্র চলে আসেন, তখন তিনি গৌড়েই থেকে যান। 973 সালে পাল রাজা দ্বিতীয় বিগ্রহ পাল কম্বোজদের কাছে বিশাল এক যুদ্ধে পরাজিত হয়ে গৌড়ে আশ্রয় নেন। এ সময় গৌড় রাজ্যের সংকটময় পরিস্থিতিতে চন্দ্রের রাজা যশবর্মনের বংশধর ধঙ্গ 1002 সালে অঙ্গর রাঢ় আক্রমণ করে সমগ্র অঞ্চলকে ধ্বংস করে দেন। ফলে পাল রাজা হরিশ্চন্দ্র নিজেই নিরাপত্তার স্বার্থে পরিবার সহ পূর্ব বাংলার জলবেষ্টিত সুরক্ষিত অঞ্চল সাভারে চলে আসেন এবং এখানে একটি ছোট্ট রাজ্য প্রতিষ্ঠা করেন, যার নাম দেন সর্বেশ্বর। আর এই রাজ্যের রাজধানী সম্বরকে কেন্দ্র করেই গড়ে তোলা হয় বিশাল এক প্রাসাদ, যা বর্তমানে রাজা হরিশ্চন্দ্রের ডিবি বা প্রাসাদ হিসেবে পরিচিত।
আমি এখন এই প্রাসাদ ভবনের চতুর্থ স্তরে রয়েছি, অর্থাৎ একদম উপরের স্তরে। আমি মনে করেছিলাম এই উপরের স্তরে হয়তোবা এই প্রাসাদ ভবনের কোনো একটি ধ্বংসস্তূপ বা কোনো ধ্বংসের কোনো কিছু এখানে রাখা থাকবে, অথবা সে 1000 বছর পুরনো কোনো একটি জিনিস এইখানে সংরক্ষণ করে রাখা থাকবে, কিন্তু সেটির কোনো কিছুই নেই। এখানে দেখুন, শুধু বালু এবং কিছু ঘাস এখানে দেখতে পাচ্ছি। ভূপৃষ্ঠ থেকে এই চতুর্থ স্তরের দূরত্ব অনেকটা উঁচু থাকার কারণে এটির উপর থেকে চতুর্থ সাইডটা কিন্তু খুব সুন্দরভাবেও উপলব্ধি করা যায়। এখানে যে 4টি স্তর রয়েছে, 4টি স্তরের দূরত্ব কিন্তু খুব সমানভাবে বিভক্ত, অর্থাৎ প্রথম স্তর থেকে দ্বিতীয় স্তরের দূরত্ব যতটুকু, ঠিক তৃতীয় এবং চতুর্থ স্তরের দূরত্ব ততটুকু, অর্থাৎ এখানে প্রতিটি স্তরের দূরত্ব প্রায় 3 মিটার। 4 স্তর বিশিষ্ট হওয়ার কারণে এই প্রাসাদ ভবনটি সম্পর্কে ঐতিহাসিকবিদদের ধারণা অনুযায়ী এটি দীর্ঘ সময় ব্যবহার করা হয়েছে। তবে সব থেকে বেশি আমার অবাক লেগেছে যে প্রাসাদ ভবনে প্রবেশের জন্য চতুর সাইড দিয়ে 4টি সিঁড়ি রয়েছে। আপনি যে কোনো সাইড দিয়ে প্রাসাদ ভবনে উপরে উঠতে পারবেন। এখানে যেসব ইটগুলো দেখতে পাচ্ছেন, প্রতিটি ইট কিন্তু 1000 বছর পুরনো, অথচ সেই 1000 বছর পুরনো হলেও একটি ইটেরও কিন্তু কিছুই হয়নি। রাজা হরিশ্চন্দ্রের এই প্রাসাদ ভবনটি আমরা ইতিমধ্যে ঘুরে দেখলাম এবং কিছুটা ধারণা নেওয়ার ট্রাই করলাম। এখন আমরা এই একদম নিচের স্তরে প্রবেশ করব এবং এখানে যে খনন কাজ করা হয়েছিল, যেখানে বৌদ্ধ মূর্তি, ব্রোঞ্জের মুদ্রা সহ আরো কিছু অন্যান্য জিনিসপত্র পাওয়া গিয়েছিল, আমরা সেখানে প্রবেশ করব। তবে তার পূর্বে এখানে কিছু বৌদ্ধ ভিক্ষু রয়েছে, অর্থাৎ এখানে বৌদ্ধ পুরোহিত যারা, তারা এখানে থাকতেন। সেসব কক্ষগুলো আমরা একটু দেখব। এখানে যে ইটগুলো দেখতে পাচ্ছেন, এই ইটগুলো কিন্তু অনেকটা প্রাচীন আমলের, অর্থাৎ এই ইটগুলো সেই হাজার হাজার বছরের সেই সাক্ষী হয়ে রয়েছে, যে আসলে যে অনেকটা সুন্দর এবং অনেক সময় ধরে এটি ব্যবহার করা হয়েছে। এবং ইটগুলো দেখুন যে কতটা স্লিম করে তৈরি করা হয়েছে। বর্তমান এই ইটগুলো ভেঙে যাওয়ার ফলেও কিন্তু এই স্থাপনাটি বর্তমান ধ্বংসস্তূপেও পরিণত হয়েছে। এখন দেখুন যে সেই সময় ব্যবহৃত ইটগুলো এখন কোনো পর্যন্ত ইটের উপর কোনো রকমের শ্যাওলা জমেনি, অর্থাৎ সারা সময় এটি বৃষ্টিপাতের ভিতর থাকার পরেও এই ইটে কিন্তু এখনো সেই শ্যাওলা জমেনি, অর্থাৎ সেই 1300 বছর পুরনো এই ইতিহাস কিন্তু এখনো পর্যন্ত আমরা এই 1300 বছর পরে সে দেখতে পাচ্ছি। সেভাবে হতে পারে সেটা ধ্বংসস্তূপ, তারপরেও কিন্তু এটি আসলে অনেকটা গুরুত্বপূর্ণ। আমার পিছনে যেসব হাউজের মতো দেখতে পাচ্ছেন, এগুলো কোনো হাউস নয়, এটি হচ্ছে সেই বৌদ্ধ ভিক্ষু কক্ষ, অর্থাৎ বৌদ্ধ পুরোহিত যারা, তারা এখানে থাকতেন। আমরা একটু ঘুরে ঘুরে দেখি যে আসলে এই কক্ষগুলো কেমনভাবে তারা নির্মাণ করেছিল। আর এটি শুধু যে প্রাসাদের পাশ দিয়েই ছিল তা নয়, এটি পশ্চিম এবং দক্ষিণ, পূর্ব, অর্থাৎ চতুর্পাশ দিয়েই কেমন যেন এরকমভাবে ছোট ছোট কক্ষ নির্মাণ করা হয়েছিল এবং এখানেই সে বৌদ্ধ পুরোহিতরা থাকতেন এবং বৌদ্ধ ধর্মের যত ধরনের কার্যক্রম, সকল কার্যক্রমই এখানে বসবাসরত পুরোহিতরাই এই সমস্যাগুলো বা কোনো কাজগুলো তারা এখানে সমাধান করতেন। দেখুন যে বৌদ্ধ ভিক্ষুর এই কক্ষগুলো কেমন ছিল, ইট পাথর দ্বারা নির্মিত, সেই 1000 বছরের পুরনো ইতিহাস যেন আমাদের মনের মধ্যে সেই জাগ্রত করে তুলতেছে। আর এখন যেসব কক্ষগুলো এখানে দেখতে পারতেছেন, এগুলো 90 দশকের সময় যখন এখানে খনন কাজ করা হয়, ঠিক তখনই এখানে এই খনন কাজের মাধ্যমে এই কক্ষগুলো এখানে মাটির নিচ থেকে খুঁড়ে বের করা হয়েছিল। কোন সূত্র ধরে প্রত্নতত্ত্ববিদরা এখানে খনন কাজ শুরু করেছিলেন, একটু জেনে আসি। রাজা হরিশ্চন্দ্রের রাজবাড়ি বা ডিভি 19 শতকের শেষ ভাগ পর্যন্ত মাটির নিচে চাপা পড়েছিল। স্থানীয় লোকজন এই স্থানটিকে রাজবাড়ি বা ডিবি হিসেবে চিহ্নিত করত। 1918 সালের দিকে রাজবাড়ির ডিবির কাছাকাছি গ্রাম রাজাসনে ডক্টর নলিনীকান্ত ভট্টাশালী এক
প্রত্নতাত্ত্বিক খনন কাজ পরিচালনা করেন। এখানে প্রাচীন আমলের বৌদ্ধ মূর্তি সহ অন্যান্য জিনিসপত্র পাওয়া যায়। ফলে এই সূত্র ধরে 1990-91 সালের দিকে এখানে খনন কাজ পরিচালনা করা হয়। এখানে যে উঁচু নিচু জায়গাগুলো দেখতে পাচ্ছেন, অর্থাৎ যেখানে নিচু জায়গা এটি হচ্ছে খনন কাজের ফলে এখানে নিচু হয়েছে, এবং যেখানে উঁচু দেখতে পাচ্ছেন এগুলো খনন কাজ করে মাটিগুলো ওই একই জায়গায় রাখা হয়েছে, ফলে এখানে উঁচু হয়ে রয়েছে। যতটুকু জানতে পারলাম যে এখানে কয়েকবার খনন কাজ করা হয়েছে। 90 দশকের সর্বপ্রথম খনন কাজ চালানো হয় এবং তার পরবর্তীতে একবার না আরো 2বার খনন কাজ চালানো হয়েছে। তবে এর পরবর্তীতে কি পাওয়া গিয়েছে সেটি সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় না। বন্ধুরা, আমি এখন সেই জায়গায় অবস্থান করছি যেখানে 90 দশকের খনন কাজের ফলে সে প্রাচীন আমলের অর্থাৎ 1000 বছরের পুরনো কিছু বৌদ্ধ মূর্তি, কিছু মুদ্রা পাওয়া গিয়েছিল। সেখানেই রয়েছে। দেখুন, এই যে গর্তটি দেখতে পাচ্ছেন, এই গর্ত এখানেই খনন কাজ চালানো হয়েছিল এবং এখান থেকেই নাকি পাওয়া গিয়েছিল সে সময়ের সেই মূল্যবান জিনিসপত্র। বর্তমান সেগুলো বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংরক্ষণ করে রাখা হয়েছে। রাজা হরিশ্চন্দ্রের প্রাসাদ সম্পর্কে ইতিহাস থেকে যতটুকু জানতে পেরেছি এবং সেই প্রাসাদের সরজমিনে এসে স্বচক্ষে যতটুকু দেখতে পারলাম, আমি চেষ্টা করেছি সর্বোচ্চটা আপনাদের জানানোর জন্য। এছাড়াও এখানে যে কেয়ারটেকার রয়েছে, আমি তার সাথেও কথা বলেছি এ বিষয় সম্পর্কে। তিনি আমাকে যেটি জানিয়েছেন সম্পর্কে এটা আমার জানা মতে আমি যা শুনছি অফিসের মাধ্যমে এটা রাজা হরিশ্চন্দ্র রাজার বাড়ি নামে এখন পরিচিত। বৌদ্ধ ধর্ম তখনকার আমলে ছিল, তখনকার আমলে এই সমস্ত জায়গাগুলো ছিল। এখন সরকার এটা একবার করে নিয়ে সরকারি জায়গা হয়ে আছে আর কি। আমরা এখানে 2জন কেয়ারটেকার আছি, এখানে আমরা দেখাশোনা করি। তারপর অনেক লোক হয় এখন, আগের থেকে 9টা থেকে 5টা বন্ধ টাইম আমরা বন্ধ করে দেয়। একটু বেশি রাখি, কোনোদিন একটু বেশি, মানুষজন বেশি থাকলে একটু বেশি রাখি। সাপ্তাহিক ছুটি রবিবার আমাদের। আমার কাজটা আমার জানা মতে তারিখটা মনে নাই, এটা 2বার কাজ হয়েছে এটা আমি জানি আর কি। কত সালে হয়েছে এটা আমার মনে নাই আর কি। কথাটা লেখা ছিল, লেখাটাও এখন বর্তমান নাই আর কি। সাইনবোর্ড আমরা অফিসার আসছিল, ওনার কিছু বলছি, দরখাস্ত দিয়েছি, কিন্তু ওনারা দেয় না। সংক্ষেপে একটা সাইনবোর্ড দিয়ে গেছে, ওই সাইনবোর্ডের উপর নির্ভর চলছে আর কি।